हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করব, সেটা হচ্ছে প্রাইমারি টেট ইন্টারভিউ আপডেট রিলেটেড। তো তোমরা থাম্বনেলে দেখেই বুঝতে পারছো যে আমি যে বিষয়গুলো আলোচনা করছি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তো চলতি সপ্তাহ থেকে শুরু হতে চলেছে প্রাইমারি টেট দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ। অর্থাৎ এই যে আমি তথ্যটা শেয়ার করছি, আগে বলে রাখি প্রথমত, এটা কিন্তু গত 12 তারিখে যে একটা প্রতিবেদন, সেই প্রতিবেদনের ভিত্তিতে কিন্তু আমি এই তথ্যগুলো তোমাদের সামনে শেয়ার করছি। এবং এই চ্যানেলের মধ্য দিয়ে অথেন্টিক তথ্য ছাড়া আমি শেয়ার করিনি, এবং যে সমস্ত তথ্যগুলো কোনো আমার গোপন মারফত যে সূত্র, সেই মারফত কোনো সূত্রের ভিত্তিতে আমি বলিনি। এগুলো সবই কিন্তু প্রতিবেদন এবং বিভিন্ন যে তথ্য সাংবাদিক মাধ্যমে উঠে আসে, সেই তথ্যগুলো আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তো এখানে কিছু বাস্তব তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করব। যারা এবারের প্রাইমারি ইন্টারভিউর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ইংরেজি মিডিয়ামের অলরেডি হয়ে গেছে, বাংলা মাধ্যম অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামের এখনও পর্যন্ত যে সেকেন্ড ফেজের ইন্টারভিউ নোটিশ আসার কথা বা কল লেটার ডাউনলোড করার কথা, সেটা কিন্তু পর্ষদ এখনও পর্যন্ত নোটিশ দেয়নি। যদিও বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ভুয়ো খবর একটার পর একটা দিন ছড়িয়েছে। তোমরা হয়তো এর আগে দেখেছো যে এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ যে গত 14 তারিখে কিন্তু একটা ভুয়ো খবর কিন্তু ছড়িয়েছিল, যেখানে বলা হয়েছিল যে 14 তারিখ অর্থাৎ 14/1/2026 সেকেন্ড ফেজ যে প্রাইমারি ইন্টারভিউ, সেটা কিন্তু নোটিশ জারি করেছে, কিন্তু এটা কিন্তু ভুয়ো খবর ছিল। তো এই জন্য আমি বলছি যে এই সমস্ত ভুয়ো খবর থেকে সকলে দূরে থাকবে। অথেন্টিক তথ্য, অথেন্টিক নিউজ ছাড়া কেউ কিন্তু বিচলিত হবে না, কারণ প্রস্তুতি এই সময় তুঙ্গে থাকাটাই জরুরি। তো এই প্রতিবেদনে কী কী বলা হয়েছে সেই তথ্য শেয়ার করব, সাথে সাথে যারা প্রস্তুতি করছো কিছু বাস্তব বিষয়, সেগুলো তোমাদের সামনে শেয়ার করবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তাছাড়া নোটিশ আসছে না বলে প্রস্তুতি ছেড়ে দিও না, এই বিষয়গুলো কিন্তু বলা উচিত। কারণ এর যে মূল বিষয়টি ঘটেছিল সেটা কিন্তু 2017 ক্ষেত্রে, যখন 2017 টেট ফর্ম ফিল আপ হয়েছিল, তারপর কিন্তু দীর্ঘ 3 থেকে 4 বছর পর কিন্তু প্রাইমারি টেট নেওয়া হয়েছিল, কিন্তু তাদের সেই নিয়োগ হয় এবং প্রায় সকলেই অর্থাৎ 100%ই বলা চলে সকলেই চাকরি পেয়ে গেছে, যারা সেই সময়ই হাল ছাড়েনি, অর্থাৎ যারা প্রস্তুতি তুঙ্গে রেখেছিল তাদের জন্য। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বাংলা মাধ্যমে রয়েছে, অনেকে কিন্তু হাল ছাড়ার একটা পরিস্থিতি তৈরি করছে যে আদৌ ইন্টারভিউ হবে কি হবে না, কবে থেকে শুরু হবে, এই ধরনের মানসিকতা সকলের কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দিনের পর দিন। কারণ বাংলা মাধ্যমের ইন্টারভিউ অলরেডি ইংরেজি মাধ্যম থেকে প্রায় 2 সপ্তাহ অতিক্রম করে গেছে, এখনও পর্যন্ত কিন্তু কোনো নোটিফিকেশান জারি হয়নি। তো কোন ভুলগুলো এই মুহূর্তে করবে না, এবং 10-এর 10 পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কিছু তথ্য আমি এখানে শেয়ার করব। যদিও ইন্টারভিউতে 10-এর 10 পাওয়াটা একদিক থেকে বলা চলে সহজ ব্যাপার, এবং একদিক থেকে বলা চলে যে অতটাও সহজ নয়, অর্থাৎ দুটোই কিন্তু ঠিক। কিন্তু কারা পাবে 10-এ 10? যারা প্রস্তুতি ঠিক নেবে, সঠিকভাবে নেবে, স্মার্টভাবে নেবে, ডেমো বেশি প্র্যাকটিস করবে, এই সমস্ত বিষয়গুলো বা সিচুয়েশন বেস প্রশ্ন যারা বেশি প্র্যাকটিস করবে, তাদের জন্যই কিন্তু অবশ্যই 10-এ 10 পাওয়াটা সহজ হয়ে দাঁড়াবে। তো কিছু তথ্য চলো এই প্রতিবেদনের মধ্যে দিয়ে আমি শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওতে। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, পারলে ভিডিওটি লাইক শেয়ার বাকিদের সাথে করবে, এবং যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানে অন করবে। এই তথ্যটা কিন্তু হয়েছিল বা দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে 12ই জানুয়ারি। তোমরা দেখতেই পাচ্ছ, এটা বাংলা নিউজ দুনিয়া ডেস্কের মধ্য দিয়ে কিন্তু এটা এসেছিলো 12ই জানুয়ারি। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দেখতে পেলাম বলে আমি সেগুলো শেয়ার করার চেষ্টা করছি, এবং খুবই ভালো বিষয় এখানে বলা রয়েছে যে দ্বিতীয় ধাপে যে ইন্টারভিউ, সেখানে কিছু তথ্য, যেখানে গত যে ইংরেজি মাধ্যমে 30 এবং 31শে ডিসেম্বর যে হলো, তার ভিত্তিতে কিন্তু এই প্রতিবেদন অনেক কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। তো আমি প্রথম বিষয়গুলো বলছি না, এখানে বলা রয়েছে যে প্রাইমারি ইন্টারভিউ যে ফার্স্ট ফেজ, সেটা ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে। সেকেন্ড ফেজ অর্থাৎ বাংলা মাধ্যমের ইন্টারভিউ পর্ষদ সূত্রে জানা গেছে যে দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ এই যে জানুয়ারির আজ 16 তারিখ, এই সপ্তাহের মধ্যে কিন্তু আসার কথা। এখনও পর্যন্ত কিন্তু নোটিশ আসেনি। তো সে নিয়ে কিন্তু কারো কিন্তু এখনও পর্যন্ত কোনো মানে মানসিক দিক থেকে যে প্রস্তুতি, সেটা কিন্তু কেউ হারিয়ে ফেলবে না, সকলে প্রস্তুতি চালাও। অবশ্যই নোটিশ আসবে এবং ইন্টারভিউও কিন্তু ঠিক হবে। তো প্রস্তুতি কিন্তু হাতছাড়া করা চলবে না, এবং সুযোগও কিন্তু হাতছাড়া করা চলবে না। তো এখানে কিছু বিষয় আমি উল্লেখ করতে চেষ্টা করছি, যেখানে এই বিষয়টা সেটা হচ্ছে যে তো এখানে যে বিষয়টা আমি শেয়ার করছি, সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাবে যে বিষয়টা, যে দীর্ঘ প্রতীক্ষার প্রেক্ষাপট কেন এই ফেজ এত গুরুত্বপূর্ণ। তো তোমরা সকলে জানো যে 2022 সালে যে টেট নেওয়া হয়েছিল, তার ইন্টারভিউ কিন্তু শুরু হয়েছে, এবং তার ভিত্তিতে কিন্তু ইংরেজি মাধ্যমে অলরেডি হয়ে গেছে। তো এখানে
এই যে বিষয়টা বলা রয়েছে যে প্রার্থীর সংখ্যা 58,000-এর ভিড়ে আড়াই বাস্তব চিত্রটা, অর্থাৎ তোমরা সকলে জানো এবং বিভিন্ন দিকে ছড়িয়েও পড়েছিল যে প্রাইমারি ইন্টারভিউতে মোট যে আবেদন সংখ্যা সেটা কিন্তু 58,000 বলা হচ্ছিল। এবং তোমরা যদি দেখো এবং যারা পুরনো ভিউয়ার্স বা স্টুডেন্ট রয়েছে আমার চ্যানেলে, তারা তোমরা কিন্তু সকলে জানো যে এর আগে আমি বারবার ভিডিওতে কাট অফের ভিডিও বা বিভিন্ন যখন তথ্য শেয়ার করেছি প্রাইমারি টেট ইন্টারভিউ রিলেটেড, তখন কিন্তু আমি বারবার বলেছি যে এত ফর্ম ফিল আপ করলেও কিন্তু এত ক্যান্ডিডেট থাকবে না, অর্থাৎ অনেক কিছু বাছাই প্রক্রিয়া রয়েছে যেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে ইন্টারভিউ রুমে ঢোকার আগে, সেখানে অনেকে কিন্তু বাদ যাচ্ছে। যদিও হয়তো অনেকে বলে থাকবে যে এখানে যে ইংরেজি মাধ্যমের ইন্টারভিউ, সেখানে দেখো ইংরেজি মাধ্যমের ইন্টারভিউতে মোট কিন্তু অ্যাপিয়ার হয়েছিল, অর্থাৎ গিয়েছিল ইন্টারভিউতে প্রায় 160 জনের মতো। ওকে, সেখানে কিন্তু যে বাছাই প্রক্রিয়া বা ডকুমেন্টস ভেরিফিকেশন যে বাদ, সেটা কিন্তু অতটা চোখে পড়েনি। কিন্তু বাংলা মাধ্যম যখনই শুরু হবে তোমাদের কিন্তু চোখে পড়বে এবং বিষয়টা তোমরা বুঝতে পারবে। কারণ কি, এখানে একটা অনেক মানে গভীর যে বিষয় সেটা কিন্তু এই প্রতিবেদনও বলেছে এবং আমিও এটাই বলছি যে এই যে 58,000 যে প্রাথমিক যে 2026 নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, সেখানে যে আবেদন করেছে সেখান থেকে অনেকেই বাদ যাবে। যেমন 1 নম্বর বিষয়, যদি পর্ষদ বিষয়টা সঠিকভাবে দেখে তাহলেই হবে এটা, যেটা হচ্ছে ইন্টারভিউতে ইন সার্ভিস ক্যান্ডিডেটস, অর্থাৎ এই যে ইন সার্ভিস ক্যান্ডিডেটসকে যদি বাদ দেওয়া হয় এই 58,000-এর মধ্যে, অর্থাৎ 58-কের মধ্যে ইন সার্ভিসদের বাদ দেওয়া হয়, তো সেখানে কিন্তু কমে প্রায় 15 থেকে 17,000-এর মতো এখানে কিন্তু কমে যাবে, অর্থাৎ তখনই কিন্তু সংখ্যাটা দাঁড়িয়ে যাচ্ছে 43-কের মতো। এটা গেল ইন সার্ভিসদের বাদ দেওয়ার ফলে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আরেকটা বিষয় যে প্যারা টিচারের সংখ্যা, এটাও কিন্তু অতটা নেই, এটাও কিন্তু কমে যাবে, অনেকেরই বয়স পার হয়ে গেছে, সেক্ষেত্রে থেকেও অনেকেই কিন্তু বাদ যাবে। 3 নম্বর হচ্ছে অ্যানার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু অবশ্যই কিন্তু বাদ যাওয়ার ক্রাইটেরিয়া বেশি রয়েছে, কারণ তোমরা দেখেছো যে 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস, সেখানেও কিন্তু অ্যানার্সরা অনেকেই সুযোগ পায়নি, কারণ সঠিক ডকুমেন্টস না দেখাতে পারলে তারাও কিন্তু বাদ যাবে। এবং 4 নম্বর যে বিষয় সেটা হচ্ছে বয়সের ক্ষেত্রে, অর্থাৎ বয়সের ক্ষেত্রে অনেকেরই মেয়াদ উত্তীর্ণ এই সমস্ত বিষয়গুলো বা যাদের বয়স পার হয়ে গেছে তারা কীভাবে এই সুযোগগুলো পাবে। সেক্ষেত্রে এই প্রতিবেদনে যেটা বলা হচ্ছে যে 35,000-এর মতো কিন্তু ক্যান্ডিডেট, 35 থেকে 37,000-এর মতো ক্যান্ডিডেট কিন্তু এবারের প্রাথমিক যে ইন্টারভিউ 2026-এ শুরু হয়েছে বা আরও যে বাংলা মাধ্যম বা বাকি মাধ্যমগুলো বাকি আছে, সেখানে কিন্তু এতজন 2 বছরের সম্পূর্ণ ডিএলএড একদম জেনুইন ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু এটাই থাকতে পারে। তাহলে কিন্তু এখান থেকে তোমরা বুঝতে পারছো যে ফাইটটা কিন্তু 1.3 বা আমার বলা চলে 1.1:2.5 এই রেশিওতে কিন্তু মেনটেন করে কিন্তু এবারে ইন্টারভিউ ফাইটটা হবে। তো চাকরি কিন্তু সকলে পাবে না, যে শূন্যপদ সেটাই কিন্তু পাবে, অর্থাৎ 13,421। এবার যদি পর্ষদ বা সরকার যদি চায় তাহলে এখান থেকে প্রায় 2,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি আরও বাড়তে পারে, যেহেতু প্রাথমিকে 5ম শ্রেণী যুক্ত নিয়ে একটা নোটিশ অলরেডি কিছুদিন আগে জারি করেছিল, তোমরা আশা করছি সকলে জানো। তো এক্ষেত্রে যদি সেটা যদি যুক্ত হয় তাহলে কিন্তু শূন্যপদটা আরও বাড়বে, অর্থাৎ 15,000-এর মতো কিন্তু বাড়তে পারে। তো এখানে নতুন বা ফ্রেশ প্রার্থীর যে সংখ্যা সেটাও কিন্তু প্রতিদিন বলছে প্রায় 35,000-এর মতো। এবং আমি এই তথ্যগুলো কিন্তু এই যে কতজন ইন্টারভিউতে বসবে এটা কিন্তু আমি একদম সঠিকভাবে বলতে পারি যে এই ক্যান্ডিডেট সংখ্যাই কিন্তু থাকবে। বিভিন্ন ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক তথ্য আসছে, কিন্তু এই তথ্যগুলো নিয়ে কিন্তু কেউ মাথা না ঘামিয়ে আমি বলবো নিজেদের প্রস্তুতি যেটা তুঙ্গে চলছে সেটাই থাকা দরকার। কারণ যদি চাকরি পেতে হয় তাহলে অবশ্যই তোমাকে 3 জনের মধ্যে একজন হিসেবে থাকতে হবে, তাহলেই তোমার চাকরি কিন্তু নিশ্চিত হতে পারে এবারে প্রাইমারি ইন্টারভিউর যে রিক্রুটমেন্ট বা প্রসেস যেটা চলছে সেখানে। এবারে প্রথম পর্যায় থেকে যে ইন্টারভিউ, সেখান থেকে অনেক কিছু বিষয় শেখা গেছে এবং সেই প্রতিবেদনটা এখানে কিন্তু বলা হয়েছে। তো কি বলা হচ্ছে না, ইংলিশ মিডিয়ামের প্রথম পেজ শেষ হওয়ার পর কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সামনে এসেছে যা দ্বিতীয় পর্যায়ের প্রার্থীদের জন্য অত্যন্ত কার্যকর হতে পারে। তাই যারা দ্বিতীয় পেজে বা পরবর্তীকালে ইন্টারভিউ দেবেন তাদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা যারা প্রথম পেজের ইন্টারভিউ দিয়েছেন তাদের থেকে পাওয়া যাচ্ছে। কী কী বিষয়গুলো পাওয়া যাচ্ছে সেগুলো এক এক করে আমরা জানার একটু চেষ্টা করব। প্রথমত যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু তোমরা দেখেছো এবং আমি এর আগেও ভিডিওতে বলেছি এবং বিভিন্ন জায়গাতেও তোমরা দেখেছো, যারা ইন্টারভিউ দিয়ে এসেছে ইংরেজি মাধ্যমে তাদের কাছ থেকেও তোমরা অভিজ্ঞতাগুলো পেয়েছো। সেটা হচ্ছে ডেমো, অর্থাৎ ডেমো ক্লাসটা কিন্তু এবারে কিন্তু খুবই ভাইটাল পয়েন্ট। এবার তোমরা অনেকে প্রশ্ন করবে যে দাদা আবার স্যার যে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা কম ছিল, 2 দিন ধরে ইন্টারভিউ হয়েছে, সেক্ষেত্রে তাদের ডেমোর জন্য বেশি সময়টা দেওয়া হয়েছে, এটা ঠিক।
একদম ঠিক বলছো। এবং বিগত যে 2022 কোন প্রসেস সেখানেও কিন্তু দেখা গেছে যে বাকি মাধ্যম অর্থাৎ বাংলা মাধ্যম যখন ইন্টারভিউ শুরু হয় খুব জোর 2.5 থেকে 3 মিনিট যে সময় সেটাই কিন্তু দেওয়া হয়েছিল সেই মুহূর্তে। এটাও কিন্তু এবারও কিন্তু কোনো আর বিচক্ষণ হবে না, সেটাই কিন্তু ঘটতে চলেছে। খুব জোর বা বড় জোর 4 থেকে 4.5 মিনিট হয়তো ডেমোর জন্য দেখবে। কিন্তু এবারের ডেমোতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কি জানো? সেটা হচ্ছে যে আগে অর্থাৎ বিগত যে ইন্টারভিউ হয়েছে 2022 বা তার আগে যখন ইন্টারভিউ ডেমো রিলেটেড যখন বিষয় বলা হয়েছিল, সেখানে কিন্তু ইন্টারভিউ যে প্রার্থী তাদের নিজের পছন্দ মতো ক্লাস উল্লেখ করেন, বা হয়তো ওনাদের পছন্দ ছিল তখন ক্লাস এবং যে বিষয় সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছিল। এবারের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম দেখা গেছে ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে, এবং আশা করছি পরবর্তীতেও কিন্তু এটাই ঘটতে পারে বাংলা মাধ্যম বা বাকি যে ফেজগুলো রয়েছে সেখানে। কি না, তোমাকে হয়তো টপিক উল্লেখ করে দিল, এমনকি টপিক বলতে এমন নয় যে পড়ার নামটা, ভিতর থেকে হয়তো কোনো একটা বলে দিল। যেমন একটা প্রশ্ন করা হয়েছিল যে বায়োডাইভার্সিটি নিয়ে আপনি শিক্ষার্থীদের কীভাবে বোঝাবেন বায়োডাইভার্সিটি নিয়ে। ওকে, তো এই যে বায়োডাইভার্সিটি এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ খাদ্য শৃঙ্খলা বা বাস্তুতন্ত্র বিষয় নিয়ে কিন্তু একটা ডেমোতে বলা হয়েছিল। যাই হোক, আমার ঠিক মনে পড়ছে না। তো এই ধরনের ভিতরে থেকে কিন্তু ডেমোতে বলা হয়েছিল ইংরেজি মাধ্যমে যারা ইন্টারভিউ দিতে গিয়েছিল তাদের ক্ষেত্রে। দ্বিতীয় যে বিষয়, তুমি যে বিষয়ে অনার্স করেছো বা এমএ করেছো, অর্থাৎ তুমি হয়তো অঙ্কতে করেছো, সেখানে তোমাকে হয়তো ইংরেজি ডেমো দিতে বলছে। তুমি হয়তো ইংরেজিতে অনার্স করেছো, তোমাকে হয়তো বাংলাতে ডেমো দিতে বলছে। বা তুমি হয়তো ইংরেজিতে অনার্স করেছো, সেখানে তোমাকে হয়তো পরিবেশের ডেমো দিতে বলছে। তুমি হয়তো অঙ্কে অনার্স করেছো, তোমাকে হয়তো পরিবেশের ডেমো দিতে বলছে। অর্থাৎ যে বিষয়ে তুমি দক্ষ বা পারদর্শী বা যেটা নিয়ে তুমি হয়তো প্রস্তুতি নিয়ে গেছো, তার উল্টোটা কিন্তু হয়তো তোমাকে করছে বা করতে পারেও পরবর্তী ফেজগুলোতে বা বাংলা মাধ্যমে যখন ইন্টারভিউ শুরু হবে সেক্ষেত্রে। তো অর্থাৎ এখান থেকে একটা সারসংক্ষেপ আমি বলতে পারি যে প্রাইমারি ইন্টারভিউ এবারে যে ডেমোটা কিন্তু খুবই ভাইটাল বিষয়, এবং এখানে ওনাদের পছন্দ মতো কোনো ক্লাস উল্লেখ করছে না। সেক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা বই অর্থাৎ প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে সমস্ত পাঠ্যপুস্তকগুলো রয়েছে একদম থ্রলিভাবে পড়ে যেতে হবে। প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে জানতে হবে, গভীর তথ্য তোমাকে একদম ডিটেলস জানতে হবে, কারণ ওখান থেকে ডেমো দেওয়ার পরে তোমাদেরকে ক্রস প্রশ্নও কিন্তু জিজ্ঞেস করতে পারে। তাই ডেমোটার জন্য তোমাকে প্রত্যেকটা বই আমি বলবো ভালো করে মন দিয়ে পড়ো, এবং যে জিস্ট বিষয়গুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করো, থ্রলিভাবে পড়ো। তোমার পছন্দের তোমাকে ডেমো দিতে পরেও বলতে পারে, অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো ডেমো কিন্তু এবারে দিতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে তুমি যদি দুটো ডেমোর জন্য হয়তো তোমাকে বললো ওনাদের পছন্দ মতো একটা ডেমো, আর তুমি যেটা করে এসছো সেটা হয়তো তোমাকে পরে আরও দেখতে বললো বা দেখাতে বললো। তো এক্ষেত্রে দুটো ডেমো যেহেতু রেডি করতে হবে, তাহলে তোমরা বুঝতেই পারছো এবারে ডেমোটা কত ভাইটাল বিষয়। এবং এখান থেকে ডেমোতে যদি তুমি একটু ভালোভাবে উপস্থাপন বা আয়োজন স্তরে একটু যদি ভালো করে করো, তাহলে 5-এর মধ্যে কিন্তু 5 পাওয়াটা একদম ততটাই সম্ভব হবে। কারণ একটা বিষয়, তোমার নিজের পছন্দের ডেমো দেওয়া এবং ওনাদের পছন্দের ডেমো দেওয়া, ওনারাও কিন্তু মানুষ, ওনারাও কিন্তু জানেন, সম্পূর্ণ কোঅপারেটিভভাবে কিন্তু বিষয়গুলো দেখেন। সেক্ষেত্রে একটা হঠাৎ প্রস্তুতি নিয়ে তুমি সেই ডেমোটা কতটা তোমার দক্ষতার সহিত তুমি সেটাকে উপস্থাপন করতে পারছো ওনাদের সামনে, সেটাই কিন্তু ওনাদের কাছে একটা মূল বিষয়ে দাঁড়াবে। এবং সেক্ষেত্রে যদি তোমার একটু মিস্টেকও যদি হয়, তাহলে কিন্তু ওনারা সেই বিষয়টিতে অতটা নজর না দিয়ে তোমার ডেমোর যে বিভিন্ন স্কিলগুলো রয়েছে 5E মডেলের যে বিভিন্ন স্কিল বা বিভিন্ন যে দক্ষতাগুলো তোমরা শিখেছো টিচিং করার সময় বা ডিএলএড কোর্স করার সময় 2 বছর প্রশিক্ষণ যখন নিয়েছো, সেই বিষয়গুলো তুমি যদি ভালোভাবে তোমার ডেমোর মধ্যে ফুটিয়ে তুলতে পারো, তাহলে কিন্তু 5-এ 5 ডেমোতে অবশ্যই পাবে। যেমনভাবে ডেমোটি করা করছে ঠিক তেমনভাবে তুমি যদি উপস্থাপন করতে পারো, তোমার 5-এ 5 পাওয়ার সম্ভাবনাও বেশি। এক্ষেত্রে কীভাবে তুমি তোমার ভাষার সাবলীলতা কতটা আত্মবিশ্বাসের সহিত তুমি বোঝাতে পারছো, তোমার বোঝানোর ক্ষমতা কতটা, এগুলোই কিন্তু সর্বাধিক এবারে গুরুত্ব দেওয়া হচ্ছে ডেমোর জন্য। এবার আসছে কিছু প্রশ্ন, যেখানে বাস্তবধর্মী কিছু তোমাকে প্রশ্ন করা হচ্ছে। অর্থাৎ তুমি একজন অ্যাজ এ টিচার হিসেবে তুমি যখন জয়েন করবে বিদ্যালয়ে, তাহলে তুমি ধরো একজন টিচার হয়ে গেছো, তো তাহলে তোমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। যেমন প্রাথমিকে যে পিছিয়ে পড়া শিক্ষার্থী বা এই যে স্পেশাল চাইল্ড যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিভাবে তুমি পড়াবে, বা কোনো শিক্ষার্থী পিছিয়ে পড়েছে তাদেরকে তুমি কিভাবে সমশিক্ষার্থীদের সঙ্গে একসাথে তাল মিলিয়ে চলবে, বা রিমিডিয়াল টিচিং কিভাবে দেবে, বিদ্যালয়ের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি হলে অভিভাবকদের সঙ্গে কোনো ঝামেলা সৃষ্টি হলে সেটাকে কিভাবে তুমি মেনটেন করবে, বিদ্যালয়ে মিড ডে মিল
ব্যবস্থাপনা নিয়ে তুমি কিভাবে সেটাকে সামলাবে, বিভিন্ন যে দিন উদযাপন করা হচ্ছে সেখানে তুমি কিভাবে বিষয়গুলো পালন করবে, শিক্ষার্থী কীভাবে মূল্যবোধের শিক্ষা দেবে, শিক্ষার্থী কীভাবে একসাথে দল বেঁধে যে কাজ করার সেই নিয়মাবলী কীভাবে শেখাবে, এই ধরনের বিভিন্ন বাস্তবধর্মী প্রশ্ন কিন্তু করা হচ্ছে। এবং সাথে সাথে এনইপি 2020 অর্থাৎ শিক্ষা রিলেটেড যে সমস্ত বিভিন্ন যে এনইপি 2020 বলো বা এনসিএফএ বলো বা আরটিই বলো, এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন করছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করবে। স্কুল ম্যানেজমেন্ট বিষয় নিয়ে প্রশ্ন করা হচ্ছে। তো এই ধরনের যে বাস্তব বা যে বিভিন্ন সিচুয়েশন বেস প্রশ্ন সেগুলো কিন্তু এবারে ইন্টারভিউতে করা হচ্ছে। তো ডেমোর কৌশলগুলো কিভাবে তোমরা দেবে এবারে পড়াশোনার জন্য, বা কিভাবে ইন্টারভিউতে এবারে জোর দেবে। তো দেখো, এবারে ইন্টারভিউতে আমি একটা কথা বলবো, কোনো ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে দেখে যে ভিডিওটা তুমি দেখলে এবং সেভাবে ডেমোটা তুমি ওখানে উপস্থাপন করলে সেটা চলবে না। ডেমোটা যেন মুখস্থর মতো না হয়, নিজের মতো করে একদম প্রস্তুতি নাও, সম্পূর্ণ আলাদা ধরনভাবে। অতটা যে নাচ গানের মধ্য দিয়ে গেলে ঠিক আছে চলবে, ওটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে যে নাচ গান করাটা চলবে না, ওনারা বাদ দিচ্ছেন, না এটা নয়। কিন্তু মূল যে টপিক অর্থাৎ যে তোমার পড়ার বিষয় বা পড়ানোর যে বিষয় সেটা থেকে যেন বাইরে না বেরিয়ে যাও। অর্থাৎ টপিক রিলেটেড বিষয় যদি তুমি যুক্ত করে সেখানে গল্প বলার মধ্য দিয়েও হতে পারে তোমার ডেমো। সব জায়গাতেই তোমাকে কবিতাই বলতে হবে বা সব জায়গাতেই যে অঙ্কর বিষয় পড়েছো সেখানে হয়তো গান যোগ করলে, এমন নয়। মূল যে স্রোত যে মূল বিষয় সেটা কীভাবে তুমি যে তোমার স্কিলগুলোর মধ্য দিয়ে তুমি কীভাবে ডেমোর উপস্থাপন করছো সেটাই কিন্তু এখানে মূল বিষয় হয়ে দাঁড়াবে বা মূল স্রোতে তোমাকে পড়াতে হবে। এখানে আমি যে বলা হচ্ছে এই যে ডেমো ক্লাস প্রস্তুতি কৌশল, এখানে কিছু বিষয় আমি বলবো যে বাংলা, গণিত, পরিবেশ এই তিনটে তো রয়েছে, সাথে সাথে ইংরেজি বিষয়টা যুক্ত, এবং ইংরেজি গ্রামার, বাংলা গ্রামার যেখানে ধ্বনি, বর্ণ, তারপরে রয়েছে যে সন্ধি, সমাস, এই ধরনের বিভিন্ন যে, তারপরে ঘোষধ্বনি, এই ধরনের যে টপিকগুলো বা ভাষা কীভাবে শেখাবে সেগুলো কিন্তু তোমাকে আয়ত্ত করে যেতে হবে বা এগুলোর থেকেও কিন্তু ডেমো প্রস্তুতি নিতে হবে। সাথে সাথে ইংরেজি ক্ষেত্রেও যে দিস, দোজ এর ব্যবহার, দ্যাটের ব্যবহার, এ অ্যান্ড দ্য ব্যবহার, আর্টিকেল, প্রিপোজিশন, ভাওয়েল, কনসোনেন্ট, এই ধরনের বিষয়গুলো, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এই বিষয়গুলো কিন্তু তোমাকে জানতে হবে। সাথে সাথে বলে রাখি যে সহজ পাঠের থেকে যে সহজ পাঠের প্রথম ভাগ প্রথম শ্রেণীতে এবং সহজ পাঠের দ্বিতীয় ভাগ যে দ্বিতীয় শ্রেণীতে রয়েছে এই বইগুলোও কিন্তু ভালোভাবে পড়বে। অর্থাৎ প্রাইমারি যেহেতু তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, এখানে কোনোভাবে তোমাকে প্রাইমারি রিলেটেড বইগুলো কোনো একটা বইকে অন অ্যান্ড অনলি কোনো একটা বইকে তুমি যে কোনোভাবে তুমি সরিয়ে রাখলে যে এটা না পড়লে চলবে। যেমন আমাদের ক্ষেত্রে বলা চলে যে প্রাইমারি যে অনেকে হয়তো যে স্বাস্থ্যসারী শিক্ষাটাকে উপেক্ষা করে চলছো, না, স্বাস্থ্যসারী শিক্ষা বইয়ের মধ্যেও কিন্তু অনেক তথ্য রয়েছে। যেমন তোমরা দেখতে পাবে যে জাতীয় পতাকা রিলেটেড তথ্য বা বিভিন্ন কুচকাওয়াজ বা বিভিন্ন ব্যায়াম বা শারীর শিক্ষা যে তথ্যগুলো দেওয়া, কিভাবে খাওয়ার পরে মিড ডে মিল খাওয়ার পরে কী করা উচিত কী করা উচিত নয়, স্বাস্থ্য সচেতনতা রয়েছে, পথে পার হওয়ার ক্ষেত্রে যে সেফ ড্রাইভ সেভ লাইফের যে তথ্য, এই বিষয়গুলো কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে বা তোমাদেরকে এগুলো নিয়েও কিছু তথ্য জিজ্ঞেস করা যেতে পারে। তো এগুলো অবশ্যই তোমরা জেনে যাবে। সেখানে টিএলএমের কোনো বিষয় নেই, তবে কিছু বিষয় আমি বলবো, যেমন বোর্ডকে ভালোভাবে পরিষ্কার করে লেখা, যাতে করে একটা বিষয় আমি বলে রাখি এখানে বোর্ডের ক্ষেত্রে যে লেখাগুলো এমনভাবে তোমরা প্র্যাকটিস করো তোমাদের বাড়ির মধ্যে, যেখানে লেখার মধ্যে সব থেকে মূল বিষয় হচ্ছে যে প্রথম সারিতে যে শিক্ষার্থী বসছে সে যতটা ভালোভাবে না বুঝবে, যেমন শেষের সারিতে বসা শিক্ষার্থী ভালোভাবে বুঝতে পারে। এটাই হচ্ছে বোর্ডে লেখার মূল বিষয়। তার জন্য তোমাকে একটা নির্দিষ্ট আকার আকৃতির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে কিন্তু লেখা প্র্যাকটিস করতে হবে। কোনো ডেমো যাতে মুখস্থভাবে যেন না বোঝা যায় সেভাবে কিন্তু তোমার ডেমোর ধরনটা কিন্তু পাল্টে তোমাকে ডেমোটা প্র্যাকটিস করতে হবে এবং সেখানে উপস্থাপন করতে হবে। এবার হচ্ছে পাঠ্যপুস্তক সম্পর্কে একটা গভীর ধারণা, অর্থাৎ যে বিভিন্ন বই রয়েছে, সহজ পাঠ, বর্ণ পরিচয়, আমার বই বা বাটারফ্লাই রয়েছে, বা আমার গণিত রয়েছে, স্বাস্থ্য শারী শিক্ষা রয়েছে, তারপরে রয়েছে কুটুম কাটাম যে বইগুলো রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু একদম ভালোভাবে জেনে যেতে হবে। কারণ এখান থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী বা প্রি প্রাইমারি থেকে সমস্ত বইয়ের তথ্য, কে অলঙ্করণ করেছে, কে নির্মাণ করেছেন, এই সমস্ত তথ্যগুলো কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে বইয়ের ভিতর থেকে। তো অবশ্যই এগুলো কিন্তু তোমরা জেনে যাবে। ওকে, নেক্সট কিছু বিষয় বলবো যে পাঠ্যপুস্তক গভীর ধারণা তো অবশ্যই বললাম, বিভিন্ন যে দক্ষতা, সম্মানসাধন দক্ষতা রয়েছে, প্রশ্নগ্রহণ দক্ষতা, এই ধরনের দক্ষতাগুলো কিন্তু তোমরা ভালোভাবে জেনে একটু যাবে। ওকে, আর কোনোভাবেই চারিদিকে যে বিভিন্ন তথ্যগুলো ছড়াচ্ছে সেগুলো দিয়ে কেউ কিন্তু মনোযোগ দেবে না।
অফিসিয়াল নোটিফিকেশন উপরে সকলে নির্ভর করো, সঠিক সময়ে অবশ্যই নোটিফিকেশান আসবে। আর যারা ভাবছো যে আমার একাডেমিক নম্বর কম, আমি কি মেরিটে টিকতে পারবো কি না, বা যাদের একাডেমিক বেশি আমার তো এমনিতেই হয়ে যাবে, ডেমো যেমন তেমন দিলেই হবে, ইন্টারভিউ যেমন তেমন করে দিলেই হবে, এটা কিন্তু ভুল ধারণা। তোমরা বিগত ইন্টারভিউর যে প্যানেল প্রকাশ হয়েছে সেখানে তোমরা মেরিট লিস্টে দেখেছো, যেখানে হয়তো কারো স্কোর রয়েছে 24 কিন্তু সে ডেমোতে পেয়ে গেলো বা ভাইবা ইন্টারভিউতে পেয়ে গেলো 5, 29 হয়ে গেলো নাম্বার ইউআর ক্যাটাগরি। আর কেউ হয়তো 23 পেয়েছে বা 22 পেয়েছে, সে ইন্টারভিউতে পেয়ে গেলো 8, সে কিন্তু 30 পেয়ে গেলো, অর্থাৎ এখানে কিন্তু সে কিন্তু এগিয়ে গেল, যদিও তার একাডেমিক 2 নাম্বার কম ছিল। তো তার জন্য বলবো যে যাদের 25, 26, 27, 28 রয়েছে, সকলে হয়তো ভাবছো যে আমার 2 কি 4 পেলে হবে, সেটা নয়। মূল বিষয় তোমাকে 10-এ 10 পেতে হবে, তাহলেই তোমার কিন্তু একটা সেফ জোনের মধ্যে থাকবে, কারণ এর থেকে তোমার তো আর কিছু করার নেই। তোমাদের কাছে রয়েছে শুধুমাত্র 10টি হাতে নাম্বার, যেটা তুমি হয়তো এখন পরিবর্তন করতে পারবে। একাডেমিক নাম্বার কোনোভাবে তুমি পরিবর্তন আর এখন এই মুহূর্তে করতে পারবে না। তাই তোমার হাতে যেহেতু 10 নাম্বার রয়েছে, এটাকে কতটা সুকৌশলের ভিত্তিতে, কতটা ভালোভাবে ডেমো, কতটা ভালোভাবে প্রশ্নগুলো উপস্থাপন করছো, তার ভিত্তিতে তোমার নাম্বার বাড়বে। আর আরেকটা বিষয় বলে রাখি যে প্রশ্নের উত্তরের যে ধরন সেটা দেওয়ার ক্ষেত্রে আমি এর আগে অনেক কিন্তু ক্লাস করিয়েছি, সিচুয়েশন বেস প্রশ্ন, তোমরা ক্লাসগুলো দেখতে পারো, চাইলে প্লেলিস্টে গিয়ে যদি ভিজিট করো তাহলে তোমরা দেখতে পাবে অনেক কিন্তু প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড ক্লাস আমি করে দিয়েছি, প্রায় 70-75টার থেকেও বেশি কিন্তু ক্লাস রয়েছে। তোমরা প্লেলিস্টে ভিজিট করে চ্যানেলে ক্লাসগুলো আমি বলবো দেখো, কারণ ওখান থেকে সিচুয়েশন বেস প্রশ্ন এমন কিছু করানো আছে যেগুলো এই যে প্রতিবেদন বলছে বা যে ধরনের প্রশ্ন করা হয়েছে তোমরা একবার দেখতে পারো। আই থিঙ্ক আমার মনে হয় তোমরা স্যাটিসফাই পাবে, ওখান থেকে অনেক তথ্য দেওয়া রয়েছে। আরেকটা বিষয় বলে রাখি প্রশ্নের ধরনের ক্ষেত্রে, যে যখনই তোমাকে প্রশ্ন করা হবে টু দ্য পয়েন্ট, চোখে চোখ রেখে একটু মৃদু হাসির মধ্যে দিয়ে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, যতটা বলার ততটাই বলবে, বাড়তি বেশি না ঘিঞ্জিভাবে কোনো বলা বা এদিক ওদিক করে না বলা বা হড়বড়ে কোনো বলা, এই ধরনের বিষয়গুলো তোমরা কিন্তু একটু এড়িয়ে চলবে। একদম টু দ্য পয়েন্ট, সঠিক তথ্য যতটা জানো ততটা বলার চেষ্টা করবে। এমন নয় যে ইন্টারভিউতে তোমাকে যে প্রশ্ন করা হলো তুমি সেই উত্তর পারো, নাও পারতে পারো, এক্ষেত্রে তুমি বলবে যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা আমার এই মুহূর্তে এটা জানা নেই, আমি পরে এটা জেনে নেব। একদম বিনয়ের সহিত কিন্তু তোমাকে উত্তরটা কিন্তু দিতে হবে যে আমার এই মুহূর্তে এটা মনে পড়ছে না স্যার বা মনে পড়ছে না ম্যাডাম, কোনোভাবে কোনো তাড়াহুড়ো করবে বা আমি এটা জানি না ডাইরেক্ট। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, সিচুয়েশান বেসড যদি কোনো প্রশ্ন করে কোনোভাবেই সেটা বলবে না যে আমি এটা জানি না, কারণ সিচুয়েশান বেসড প্রশ্ন কোনোটাতেই ওটাতে না বলা চলবে না, সিচুয়েশান বেসড প্রশ্নতে না বলা একদম চলবে না, যতটা জানো একদম গুছিয়ে বলার চেষ্টা করো, কারণ সিচুয়েশান বেসড প্রশ্নতে কোনোদিন না উত্তর হয়নি। কারণ কি, কারণ এখানে তুমি অ্যাজ এ টিচার হতে যাচ্ছ, এখানে তুমি কতটা স্কিল তুমি ডেভেলপমেন্ট করেছো বা তুমি বাচ্চাদের কীভাবে সামলাতে পারবে একজন টিচার হিসেবে বিদ্যালয়ে যাওয়ার পর, সেই দক্ষতাগুলোর ভিত্তিতেই কিন্তু সিচুয়েশন বেস প্রশ্নগুলো করা হয়ে থাকে। তো অবশ্যই কিন্তু সিচুয়েশন বেস প্রশ্নগুলো যথাসম্ভব সঠিকভাবে টু দ্য পয়েন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে, একদম ভালোভাবে উত্তর দেবে। তার জন্য বলবো ক্লাসগুলো একবার দেখো, তাহলে কিন্তু অনেকটা তথ্য তোমরা বুঝতে পারবে, অনেক ধারণা তৈরি হবে। তো এই ছিল কিছু বিষয়, আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। অনেক বিষয় অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে, তো এই সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করবে না। যে সুযোগটা পেয়েছো, বেকারত্বের জ্বালা থেকে তকমাটা যদি হাঁটাতে চাও বা যাদের শিক্ষকতা পেশার জন্য অবশ্যই এখানে যে শূন্যপদ তার বেশি কিন্তু কেউ চাকরি পাবে না, এটা ঠিক, কিন্তু যেটুকু তোমাদের হাতে করণীয় সেটাই কিন্তু করার চেষ্টা করো। অতটা যে অনেক যে বিষয় হিউজ ভ্যাকেন্সির ভিত্তিতে যে নিয়োগ হচ্ছে সেটাও নয়, বা হিউজ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে সেটাও নয়। তবে হ্যাঁ, বিগত বছরের নিয়োগের প্রক্রিয়া থেকে অবশ্যই এখানে একটু জোরদার ফাইট হবে, তাই কেউ 1 ইঞ্চিও ছাড়ার মতো পরিস্থিতি নেই, তাই নিজেদের প্রস্তুতিটা তুঙ্গে রাখো। এবং এই যে নোটিশ আসছে না বা কবে সেকেন্ড ফেজের ইন্টারভিউ নোটিশ আসবে, এগুলোতে না মাথা ঘামিয়ে আমি বলবো যে সকলে পড়াশোনা চালিয়ে যাও। তোমরা একটা বিষয় হয়তো আশা করছি লক্ষ্য করেছো যে যখন দেখবে অফিসিয়াল নোটিফিকেশান আসে সকলে কিন্তু জানতে পেরে যাও। তো তাহলে সেটা নিয়ে আর কোনো মাথা ঘামার কোনো বিষয় নেই, এখানে তোমার কিছু করার নেই। যেদিন ইন্টারভিউ নোটিফিকেশান আসবে অবশ্যই তোমরা ইন্টারভিউ দিতে যেতে পারবে, তোমার ডেট, তোমার কল লেটার ডাউনলোড করবে, তুমি সেখানে উপস্থিত হবে। তো তার জন্য বলবো যদি প্রস্তুতি নাও তাহলেই তোমার কিন্তু সেটা সফলতা পাবে। তুমি যদি চেষ্টা না করে তুমি যদি ভাবো যে কবে নোটিশ আসবে তারপর পড়বো কি কিছু, এটা না ভেবে নিয়ে সকলে কিন্তু প্রস্তুতি চালাও। ওকে, তো এই ছিল আজকে তথ্য, আর বিশেষ কিছু বলছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে বাকির সাথে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে।
আর যারা এখনও পর্যন্ত অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়নি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যে ক্লাসগুলো করেছি তার লিস্টের লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিজিট করো ডেসক্রিপশন বক্সে, ক্লাসগুলো দেখো এবং প্রস্তুতি চালাও। ভিডিওটা লেন্দি হলো, পরবর্তী কোনো আপডেট অবশ্যই জেনুইন যদি আপডেট থাকে টেট রিলেটেড বা যে কোনো চাকরি নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, সময় মতো নোটিফিকেশান পেয়ে যাবে। ধন্যবাদ, জয় হিন্দ।